ব্যস্ত রাস্তা আর শত শত মানুষের ভিড়ের মাঝ থেকে একটা বাচ্চা মেয়ে কোথায় যেন গায়েব হয়ে যায়। না পাওয়া যায় কোনো প্রমাণ আর না কোনো কিডন্যাপিং কল। মেয়েটা যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু মেয়েটার খোঁজ করতে গিয়ে সামনে আসে আরো ভয়ঙ্কর সত্য। বহু বছর আগেই ঠিক একইভাবে হারিয়ে গিয়েছিল আর একটা শিশু। জায়গাটা একই সেই লুকোচুরির খেলা। রাত নামলেই সেই অ্যাপার্টমেন্টের করিডোরে ভেসে আসে এক অচেনা কণ্ঠ। আয় সখী খেলি, লুকোচুরি খেলি। কে ডাকে, কোথা থেকে ডাকে সেটা জানে না কেউ। তবে একবার যদি সেই ডাকে সাড়া দেয় তাহলে হয়তো সে আর কখনোই ফিরে আসবে না। তাহলে সেই মেয়েটা কি সত্যিই হারিয়ে গেছে, নাকি কেউ তাকে ডেকে নিয়ে গেছে এমন এক খেলায় যেখান থেকে আর ফিরে আসা যায় না। এমনই ভরপুর সাসপেন্স, গা হিম করা হরর, অতীতের এক পাপ আর হরর মিস্ট্রি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব তামিল ওয়েব সিরিজ কান্নামুচি, যার অর্থ কানামাছি। সবুজে ঘেরা সুন্দর এক পার্ক। লাল পরীর মতো কিছু বাচ্চা মেয়ে মনের আনন্দে কানামাছি খেলছে। একজন চোখ বন্ধ করে গাছের দিকে মুখ করে গুনছে, আর বাকিরা যে যার মতো গাছের আড়ালে লুকিয়ে পড়ছে। দেখে মনে হয় যেন খুবই সাধারণ একটা বিকাল। হঠাৎই একটা হাত একটা মেয়ের মুখ চেপে নিয়ে চলে যায়। বাচ্চাদের নিরীহ খেলাটাই কয়েক সেকেন্ডের মধ্যে যে ভয়ানক এক রহস্যের রূপ নেবে সেটা কেউ কখনো কল্পনাই করতে পারেনি। গল্প চলে আসে বর্তমানে। প্রিয়া তার ছোট্ট মেয়ে আয়ুষকে নিয়ে নতুন একটা অ্যাপার্টমেন্টে থাকতে আসে। আয়ুষ ভীষণ চঞ্চল, তাই নতুন জায়গায় এসেও সবকিছু নিয়ে তার কৌতূহলের শেষ নেই। ফ্ল্যাট দেখতে তারা এজেন্টদের সাথে লিফটে করে 9 তলায় উঠছে। এজেন্ট বলে এখানে 24 ঘন্টা সিকিউরিটি, শান্ত পরিবেশ আর সব সুবিধাই আছে। ঠিক তখনই লিফট 6 তলায় উঠতেই হঠাৎই লিফটের আলো দপ করে নিভে যায়। প্রিয়া বেশ ভয় পেয়ে বলে, কি হলো? এজেন্ট শান্ত গলায় বলে, হয়তো ভোল্টেজ ওঠানামা করছে, জেনারেটর আছে, এখনই সব ঠিক হয়ে যাবে। সত্যি কয়েক সেকেন্ড পর আলো ফিরে আসে। নতুন ফ্ল্যাটে ঢুকলেই এজেন্ট পুরো ঘর ঘুরে দেখায়। চিমছাম বাড়িটা দেখে প্রিয়ার বেশ ভালোই লাগে। এজেন্ট হঠাৎ জিজ্ঞেস করে, স্যার কবে আসবে? প্রিয়া মুখটা মলিন করে বলে, আমি আর আমার মেয়েই থাকবো। ব্যাঙ্গালোর থেকে চেন্নাইতে এসেছি, আইটিতে চাকরি করি, তাই ভাড়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এজেন্ট খুশি মনে ফ্ল্যাটের চাবি প্রিয়ার হাতে তুলে দেয়। পরের দিন সকালে জিনিস ভর্তি ট্রাক নিয়ে প্রিয়া চলে আসে। প্রিয়া নিচে দাঁড়িয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা তদারকি করছে, আর আয়ুষু কৌতূহল নিয়ে চারিপাশ দেখছিল। হঠাৎ এক বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে পাশ দিয়ে গেলে প্রিয়া বলে, আয়ুষু তোমার নতুন বন্ধুকে হাই বলো। আয়ুষু হাসি মুখে তার সাথে হাই ফাইভ করে। সারাদিনের ব্যস্ততা শেষে রাতে মা মেয়ে দুজনে বেলকনিতে দাঁড়িয়ে আরো ঝলমলে শহরটা দেখতে থাকে। নতুন শহর, নতুন জীবন, সবকিছু যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। কয়েকদিনের মধ্যেই ঘরের আসবাবপত্র গোছানো হয়ে যায়। আয়ুষু মেঝেতে বসে ছবি আঁকছিল আর প্রিয়া ঘর গোছাচ্ছে। হঠাৎ বেল বাজতেই দরজা খুলে দেখে এক মেয়ে এসেছে। মেয়েটা বলে, আমি পাশের ফ্ল্যাটেই কাজ করি, কাজের লোকের জন্য ওয়াচম্যান বলেছিল, তাই এসেছি। কাজ করতে করতে মেয়েটা জানায় সে 2 বছর ধরে এই বিল্ডিং এ কাজ করছে। এখানে বড় বড় কোম্পানির লোকেরা থাকে, কিন্তু কেউ কারোর সাথে ঠিকমতো কথাও বলে না। এর মাঝে ঘর পরিষ্কার করতে করতে আয়ুষুর পুতুলে হাত লাগতেই আয়ুষু রেগে সেটা কেড়ে নেয়। প্রিয়া তাড়াতাড়ি বলে, সরি, আসলে এটা ওর বাবা উপহার দিয়েছিল তো, তাই পুতুলটাকে একদম হাতছাড়া করে না। মেয়েটা হেসে বলে, কোনো সমস্যা নেই। তা স্যার কোথায় কাজ করে? প্রশ্নটা শুনতেই প্রিয়ার মুখ মলিন হয়ে যায়। সে মন খারাপ করেই বলে, 5 বছর আগে ওর বাবা ক্যান্সারে মারা গেছে। মেয়েটারও দুজনের জন্য বেশ খারাপই লাগে। মেয়েটা জানায় তার নাম রত্না। প্রিয়া যা দরকার তাকে যেন নির্দ্বিধায় জানায়। প্রিয়া তাকে কাপড় ধুতে দিয়ে আয়ুষকে নিয়ে বাজারে বেরিয়ে যায়। তারা বেরিয়ে যেতেই রত্না দেয়ালে টাঙানো প্রিয়ার মৃত স্বামীর ছবির দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। বাজারে যাওয়ার জন্য প্রিয়া আর আয়ুষু লিফটে ওঠে। মাঝপথে লিফট থামতেই এক বয়স্ক মহিলা ভিতরে আসে। মহিলাটা আয়ুষুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে জিজ্ঞেস করে, আপনারা উপরে ফ্ল্যাটে নতুন এসেছেন তাই না? প্রশ্নটা শুনেই প্রিয়া মৃদু হেসে হ্যাঁ বলে। কিন্তু ঠিক তখনই লিফটের আলো আবারও দপ করে আর জ্বলতে শুরু করে। ডিজিটাল ডিসপ্লেটাও অদ্ভুতভাবে বিকৃত হয়ে যায়। বৃদ্ধা চুপচাপ সেই ডিসপ্লে 6 লেখার দিকেই তাকিয়ে থাকে। দরজা একা একাই খুলে যেতে আয়ুষু দরজার কাছে গিয়ে উকি দেয়। মহিলাটা কোনো এক অজানা ভয়ে আয়ুষুকে হ্যাচকা টান দিয়ে ভেতরে নিয়ে আসে। কয়েক মুহূর্তের পর লিফট নিচে পৌঁছায়। দরজা খুলে বের হওয়ার আগেই বৃদ্ধা হঠাৎ প্রিয়াকে বলে, বাচ্চাটাকে সাবধানে রেখো। কথাটা শুনে প্রিয়া একটু অবাক হলেও আর
কিছুই বলে না। মা মেয়ে একটা সুপারমার্কেটে কেনাকাটা করতে আসে। হঠাৎ এজেন্ট কল দিলে নতুন ফ্ল্যাটের এগ্রিমেন্ট নিয়ে কথা বলতে বলতে সে খেয়ালই করে না আয়শু কখন তার পাশের সেলফে চলে গেছে। আয়শু তখন উঁচুতে রাখা একটা চকলেট নামানোর চেষ্টা করছে। এক লোক এগিয়ে এসে আয়শুকে সাহায্য করে। ঠিক তখনই প্রিয়া আয়শুকে না দেখতে পেয়ে চারিদিকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ পর লোকটার কাছে তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরই মধ্যে একটা লাল বেলুন গড়িয়ে আসলেই প্রিয়া সেটা তুলে একটা ছোট বাচ্চা দিকে বাড়িয়ে দেয়। মেয়েটা আবারও বল এগিয়ে দিলে প্রিয়া হাসি মুখে আবারও বলটা ফিরিয়ে দেয়। কিন্তু মেয়েটা আবারও বল দিলে প্রিয়া বিরক্তি নিয়ে সেখান থেকে চলে আসে। পরের মুহূর্তেই বিকট শব্দে তার পেছনের পুরো স্ন্যাক্সের সেলফ ভেঙে মাটিতে পড়ে যায়। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে পড়ে। প্রিয়া হতভম্ব হয়ে চারপাশে তাকিয়ে থাকে। ঘটনাটা কিভাবে হলো কেউই বুঝতে পারে না। প্রিয়া এসব দেখে তাড়াতাড়ি বিল মিটিয়ে দ্রুত আয়শুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। নতুন এই শহর যেন প্রিয়াকে বারবার কোনো অঘটনের ইঙ্গিত দিচ্ছে। বাজার শেষ করে দুজনে স্কুটারে করে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। স্কুটার থেকে নেমেই প্রিয়া বলে, আসতে যাও, আমিও আসছি। কিন্তু আয়শু তার মায়ের কথাই শোনে না। সে দৌড়ে সোজা লিফটের ভিতরে ঢুকে 9 তলার বাটন চেপে দেয়। প্রিয়া হাতে বাজারের ব্যাগ নিয়ে তার পেছনে ছুটে আসে। ঠিক দরজার সামনে পৌঁছাতেই ব্যাগটা ছিঁড়ে সব ফলমূল মেঝেতে গড়িয়ে পড়ে। সে নিচে বসে তাড়াহুড়া করে সেগুলো তুলতে তুলতে বলে, লিফট থামাও। কিন্তু আয়শু শুধুমাত্র দাঁড়িয়ে হাসতে থাকে। এরই মধ্যে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। প্রিয়া দৌড়ে দরজায় হাত দিলেও আর খুলতে পারে না। প্রিয়া ভয়ে দিশেহারা হয়ে যায়। মরিয়া হয়ে লিফটের বোতাম চাপতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। শেষমেশ আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ির দিকে ছুটে যায়, কারণ তার একটাই ভয় আয়শুর সাথে কোনো ভয়ঙ্কর কিছু না ঘটে। প্রিয়া কোনো রকমের সিঁড়ি বেয়ে 6 তলায় ওঠে। 6 তলায় আসতেই লিফট আবারও থেমে যায়। 6 তলার নিস্তব্ধ অন্ধকার করিডোরে আয়শুকে খুঁজতে দৌড়াতে থাকে। চারপাশটা অস্বাভাবিক থমথমে। লালচে আলোয় পুরো করিডোরটা আরো ভয়ঙ্কর লাগছিল। অবাক করা বিষয় হলো এই ইউনিটে কেউ থাকেই না। প্রত্যেকটা ফ্ল্যাটের দরজায় তালা ঝুলানো। সে হাঁপাতে হাঁপাতে বারবার চিৎকার করে আয়শুকে ডাকে। ঠিক তখনই এক ফ্ল্যাটের সামনে আয়শুকে দাঁড়াতে দেখে, আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে এসে রেগে বলে, আমি কতবার ডাকছি, এখানে কেন এসেছো? আমি তো তোমাকে দাঁড়াতে বলেছিলাম। কিন্তু কথাটা বলতে বলতেই তার চোখ সামনে চলে যায়। সেখানে 604 নম্বর ফ্ল্যাটের দরজায় বিশাল এক তালায় লাল মোমের সিল মারা। পুরো জায়গাটা এত অদ্ভুত লাগছিল যে প্রিয়ার বুক অজানা এক ভয়ে কেঁপে ওঠে। সে আর কিছু না ভেবে আয়শুকে শক্ত করে জড়িয়ে বলে, চলো এখান থেকে। তারা সেখান থেকে চলে যেতেই তাদের পেছনে নির্জন করিডোরে একটা লাল বেলুন আপনা আপনি লাফাতে লাফাতে এগিয়ে আসে। তাহলে কি কোনো অতৃপ্ত আত্মা প্রিয়া আর আয়শুর পেছনে পড়েছে? ফ্ল্যাটে ফিরে আয়শু মন খারাপ করে বসে আছে। প্রিয়া রান্নাঘরে খাবার বানাচ্ছে, আর রত্না জানালার কাজ পরিষ্কার করতে করতে বেশ মায়া নিয়ে বলে, এতটুকু বাচ্চাকে কেউ এভাবে মারে? ও তো বুঝতেই পারিনি, বাবা নেই তাই হয়তো তারও একা লাগে। প্রিয়া রেগে বলে, থাক, ওকে কান্না করতে দাও। ওকে তো আরো 2টা মারা উচিত ছিল, যদি আজ কিছু হয়ে যেত। তারপর হঠাৎ তার মনে পড়ে যায় 6 তলার কথা। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, 6 তলার সব ফ্ল্যাট বন্ধ কেন? রত্না বলে, শুনেছি অনেক বছর আগে ওখানে একজন নিজেকে শেষ করে দিয়েছিল, তারপর থেকেই সব ফ্ল্যাট বন্ধ। প্রিয়া অবাক হয়ে বলে, তাই নাকি? রত্না হেসে বলে, আগে জানলে ওই ফ্ল্যাটেই থাকতাম, কম ভাড়ায় পেয়েও যেতাম। কথাটা শুনে প্রিয়াও হেসে দেয়। আয়শুর পাশে গিয়ে বসে একটা চকলেট বাড়িয়ে দিয়ে নরম গলায় বলে, প্রমিস এরপর থেকে মা আর মারবে না। আয়শু মায়ের দিকে তাকিয়েই থাকে। প্রিয়া তাকে বুকে টেনে নিয়ে হাসি মুখে বলে, জানো আমরা কোথায় ঘুরতে যাব? মা মেয়ে বিকালে সমুদ্রের পাড়ে খালি পায়ে ঢেউয়ের পানিতে হাঁটতে হাঁটতে খেলতে থাকে। রাতে রঙিন আলোয় সাজানো মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে দুজন মিলে অনেক হাসে। প্রিয়া খেলার বল ছুঁড়ে পুরস্কার জিতে নেয়। এরপর শহরে ঝলমলে আলোকে সাক্ষী রেখে মা মেয়ে একে অপরকে জড়িয়ে আনন্দের মুহূর্ত উপভোগ করে। রাতে রাস্তার পাশে একটা দোকানে স্কুটার থামানোর পর হঠাৎই আয়শুর প্রচন্ড কাশি আর বমি শুরু হয়। গায়ে হাত দিতেই প্রিয়া বুঝে যায় তার জ্বর এসেছে। তাই আর দেরি না করে দ্রুত তাকে ডক্টর দেখাতে নিয়ে যায়। এই তাড়াহুড়ায় নিজের পার্সটা যে রাস্তায় পড়ে গেছে সেটা তার খেয়ালই থাকে না। ডক্টর আয়শু চেক আপ করে জানায় তেমন কিছুই হয়নি, হয়তো ফুড পয়জনিং হয়েছে। তাই আপাতত ভাজা পোড়া, চকলেট আর টক জাতীয় খাবার খাওয়া যাবে না। প্রিয়া জানায় আয়শুর কগনিটিভ স্পিচ ইম্পেরিমেন্ট, মানে ব্রেনের কিছু সমস্যার কারণে সে কথা বলতে পারে না, এমন একটা সমস্যা আছে। ডক্টরের ফি দেওয়ার সময় আয়শু লক্ষ্য করে তার পার্সটা ব্যাগে নেই। ডক্টর হেসে বলে, কোনো
কোনো সমস্যা নেই, আয়ুষু আমার গালে একটা কিস দাও, তাহলেই হয়ে যাবে। এত চাইল্ড ফ্রেন্ডলি ডক্টর দেখে প্রিয়ারও বেশ ভালো লাগে। কিছুক্ষণ পর ফুড ডেলিভারি বয় সন্তোষ তার এক কলিগের সাথে চায়ের দোকানে বসলে তার কলিগ অশোক পাওয়ার ব্যাংক আনতে সন্তোষের বাইকের ব্যাগ চেক করতে গেলেই মেয়েদের পার্স দেখে বলে, এটা কি রে? সন্তোষ বলে, রাস্তায় পেয়েছি। অশোক আইডি কার্ড দেখে বলে, প্রিয়া, তাহলে তো দেখতেই হবে কত টাকা আছে। কথাটা শুনেই সন্তোষ পার্সটা তার হাত থেকে কেড়ে নিয়ে বলে, মালিককে কল করে এটা ফেরত দিতে হবে। বলেই তার আইডি কার্ডে থাকা নম্বরে কল করে। কিন্তু প্রিয়া তখন আয়ুষকে ঘুম পাড়াতে ব্যস্ত থাকায় কল রিসিভ করতে পারে না। কিছুক্ষণ পর মিস কল দেখে প্রিয়া নিজেই কল ব্যাক করলে সন্তোষ বলে, আপনি কি প্রিয়া? আমি সন্তোষ, ফান মলের কাছে আপনার পার্স পেয়েছি। কথাটা শুনেই প্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, অনেক ধন্যবাদ। সন্তোষ প্রিয়ার লোকেশন জেনে বলে, কাল ওইদিকেই আসবো, তখন আপনার পার্স দিয়ে যাব। পরের দিন সকালেই সন্তোষ কল করে জানায় প্রিয়ার অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছে গেছে। প্রিয়া আয়ুষকে নিয়ে দ্রুত নিচে নেমে আসে। সন্তোষ তখন বাইকের উপর বসে স্মোক করছিল। প্রিয়াকে দেখেই সিগারেটটা ফেলে ব্যাগ থেকে পার্স বের করে দেয়। প্রিয়া পার্স খুলে সবকিছু ঠিক আছে কিনা চেক করে কিছু টাকা বের করে বকশিশ দিতে চাইলে সন্তোষ হেসে বলে, কেন লজ্জা দিচ্ছেন? প্রিয়া বলে, ঠিক আছে, তাহলে অন্তত এক কাপ চা তো পান করাই যায়। সন্তোষও রাজি হয়ে বলে, এখানে কফি শপ নেই, তবে সামনে চায়ের দোকান আছে। চায়ের দোকানে বসে সন্তোষ আয়ুষকে দেখে বলে, ওর জন্য একটা জুস বলবো? প্রিয়া বলে, না না, ও একটু অসুস্থ। কথায় কথায় সন্তোষ আয়ুষের কথা জানতে চাইলে প্রিয়া বলে, ওকে এখনো স্কুলে ভর্তি করায়নি, কয়েকদিন হলো ব্যাঙ্গালোর থেকে এসেছি। তা আপনি কি করেন? সন্তোষ হেসে বলে, ফুড ডেলিভারির কাজ করি। আসলে ইঞ্জিনিয়ারিং করেছি, কিন্তু এখন ইঞ্জিনিয়ারের এত চাকরি কোথায় পাওয়া যায়? মানুষ এখন অনলাইনে খাবার অর্ডার করে মোটা হয়ে যাচ্ছে। কথাটা শুনেই প্রিয়া না হেসে পারে না। চায়ের দোকান থেকে বেরিয়ে প্রিয়া স্কুটার স্টার্ট দিতে যায়, কিন্তু বারবার চেষ্টা করেও স্কুটারটা স্টার্ট হয় না। সে বিরক্ত হয়ে বারবার কিক মারে। ঠিক তখনই সন্তোষ এসে নিজেই স্কুটারটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই রাস্তা দিয়ে একটা খ্রিস্টান ধর্মীয় শোভাযাত্রা যাচ্ছিল। সাদা পোশাক পরা ধর্মযাচকেরা গান গাইতে গাইতে বাইবেল পড়ছে। অন্যদিকে রোমান সৈন্যের পোশাক পরা কয়েকজন একজনকে যিশুর বেশে ভারী কাঠের ক্রুশ কাঁধে নিয়ে হাঁটতে বাধ্য করছে আর চাবুক মারছে। চারিদিকে ধোঁয়া আর ধুলা ছড়িয়ে পড়েছে। রাস্তার ওপরে একটা বেলকনিতে লাল পোশাক আর শয়তানের মুখোশ পরে দাঁড়িয়ে থাকা একজন বিকট ভাবে হাসছে। পুরো পরিবেশটা মুহূর্তেই অস্বাভাবিক হয়ে ওঠে। ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে প্রিয়া একবার পেছনে তাকাতেই তার বুকটা ধক করে ওঠে। আয়ুষু কোথাও নেই। প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠে আয়ুষুকে ডেকে বলে, আমার মেয়ে কোথায়? সন্তোষ চারিদিকে তাকিয়ে হতবম্ব হয়ে বলে, কেবলই তো এখানে ছিল। দুইজন দুই দিকে ছুটে আয়ুষুকে খুঁজতে শুরু করে। প্রিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে জিজ্ঞেস করে, এখানে একটা ছোট মেয়েকে দেখেছেন? বৃদ্ধা না বলতেই প্রিয়া পাগলের মতো মানুষের ভিড়, অটো, শোভাযাত্রার মাঝ থেকে দৌড়াতে থাকে। এদিকে যিশুর বেঁচে থাকা লোকটা ভারী ক্রুশের ওজন সহ্য করতে না পেরে হাঁটু গেড়ে মাটিতে পড়ে যায়। আর ওইদিকে প্রিয়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। দুই হাতে মুখ চেপে সে বারবার আয়ুষুর নাম নিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কোথাও তার কোনো সাড়া মেলে না। শেষ পর্যন্ত সে কান্না করতে করতেই ফাঁকা রাস্তার দিকে দৌড়ে যায়। মনে শুধু একটাই আশা, যেভাবেই হোক তার মেয়েকে খুঁজে বের করতে হবে। ভানু তার ছোট মেয়ে পাবিকে নিয়ে তার ছোট বোন চিত্রার বাসায় আসে। দরজা খুলে চিত্রার স্বামী হাসি মুখে তাদেরকে স্বাগত জানায়। পাবির গাল টিপে আদর করে জিজ্ঞেস করে, কেমন আছো? ভানু অবাক হয়ে জানতে চায়, আপনি এখনো রেডি হননি কেন? লোকটা বলে, সে বিয়েতে যাবে না, বাড়িতেই বিশ্রাম নিবে। ভিতরের ঘরে চিত্রা তৈরি হচ্ছে। ভানু সেখানে আসতেই বলে, আজ তোর ছুটি, বাইরে নিয়ে গিয়ে আর বিরক্ত করতে চাই না, তাই বাড়িতেই থাকুক। ভানু বেশ বিরক্তি নিয়ে বলে, পাবিকে আমার শাশুড়ির কাছে রেখে আসতাম, কিন্তু বের হওয়া ঠিক আগে থেকেই তার হাত পা ব্যথা শুরু হয়ে গেল, তাই বাধ্য হয়ে সাথেই নিয়ে এসেছি। এদিকে লোকটা পাবির পাশে বসে ডিসকভারি চ্যানেল চালিয়ে দেয়। চিত্রা বেরিয়ে এসে দেখে পাবি মন দিয়ে টিভি দেখছে। সে হেসে বলে, এই দুষ্টু মেয়েটা নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। কিন্তু পাবি বায়না ধরে, আমি এখানেই থাকবো। চিত্রা আর ভানু রাজি না হলেও লোকটা বলে, আমি আছি তো, কোনো সমস্যা হবে না। অনেক ভেবে ভানু পাবিকে বলে, ভালো মেয়ে হয়ে থাকবে। তারপর বোনকে নিয়ে বেরিয়ে যায়। দরজা বন্ধ করে লোকটা কার্টুন চ্যানেল চালিয়ে দেয়। কার্টুন দেখে পাবি খিলখিল করে হাসছিল। হঠাৎ সে চ্যানেল বদলে ভয়ঙ্কর একটা দৃশ্য চালায়। পাবি ভয় পেয়ে বলে, আঙ্কেল চেঞ্জ করো, আমার ভয় করছে। লোকটা রহস্যময় এক হাসি দিয়ে বলে, ভয় করছে? তাহলে আমার কাছে এসে বসো। পাবি বারবার কার্টুন দিতে বললে সে আবারও কার্টুন চালিয়ে দেয়। পাবি নিশ্চিন্তে টিভি দেখতে থাকে।
কিন্তু ঠিক তখনই লোকটার চোখের চাহনি ভয়ঙ্কর হয়ে ওঠে। সে ধীরে ধীরে পাবির কাঁধে হাত রেখে নিজের দিকে টেনে নেয়। এসব কিছুই না বুঝে মাসুম পাবি টিভির দিকেই তাকিয়ে হাসতে থাকে। নিজের মেয়েকে হারিয়ে প্রিয়া পাগলের মতো এক পার্ক থেকে আরেক পার্কে ঘুরে বেড়াচ্ছে। দোলনা স্লাইডে খেলতে থাকা বাচ্চাদের মাঝে বারবার আয়ুষকে খুঁজছে। একসময় দোলনায় বসা হলুদ জামা পরা একটা মেয়েকে দেখে দৌড়ে গিয়ে আয়ুষ ভেবে ডাকে, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে সে আসলে অন্য কেউ। হতাশ হয়ে একটা বেঞ্চে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই পেছন থেকে ছোট একটা কণ্ঠ ভেসে আসে, আয়ুষকে খুঁজছেন? প্রিয়া চমকে চারদিকে তাকায়। বেঞ্চের পাশে কাউকেই পায় না। সামনে তাকাতেই দেখে একটা ছোট মেয়ে গাছের আড়াল থেকে ঠোঁটে আঙ্গুল চেপে চুপ করার ইশারা করছে। প্রিয়া তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলে, তুমি আয়ুষকে চেনো? ও কোথায় আছে? মেয়েটা কোনো উত্তর না দিয়েই হাঁটতে শুরু করে। প্রিয়া পিছু নিয়ে আবারও জিজ্ঞেস করলে সে বলে, আয়ুষ আমার সাথে লুকোচুরি খেলছে। কথাটা শুনে প্রিয়া আয়ুষকে পাওয়ার আশায় অনুরোধ করে বলে, বলো না আয়ুষ কোথায়, আমি তোমাকে চকলেট দিব। কিন্তু মেয়েটা বলে, আমার চকলেট লাগবে না। প্রিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? মেয়েটা রহস্যময় ভাবে বলে, বলবো না। প্রিয়া বলে, চলো আমরা দুজন মিলে আয়ুষকে খুঁজি। কিন্তু মেয়েটা তাতেও রাজি হয় না। বাধ্য হয়ে প্রিয়া জিজ্ঞেস করে, তোমার বাবা মা কোথায়? মেয়েটা শান্ত গলায় বলে, তারাও লুকোচুরি খেলছে। এবার প্রিয়া বিরক্ত হয়ে বলে, তুমি আসলে কি চাচ্ছ? মেয়েটা দোলনায় বসে দুলতে দুলতে বলে, আমরা লুকোচুরি খেলবো। প্রিয়া অসহায়ের মতো বলে, কিভাবে? মেয়েটা একটা বড় গাছ দেখিয়ে বলে, যদি তুমি আমাকে খুঁজে পাও তাহলে আমি বলে দিব আয়ুষ কোথায়। এরপর সে লুকোচুরি খেলার ছড়া গাইতে শুরু করে। আয়ুষর খোঁজে মরিয়া প্রিয়াও চোখ বন্ধ করে গাছের গায়ে মুখ রেখে কান্না করতে করতেই সেই মেয়ের সাথে ছড়া গাইতে থাকে। হঠাৎই মেয়েটা তার কানের একদম পাশে এসে ফিসফিস করে বলে, তোমাকে আমি মুহূর্তের মধ্যেই খুঁজে নিব। প্রিয়া ঘাবড়ে চোখ খুলে চারদিকে তাকায়, কিন্তু মেয়েটা কোথাও নেই। শুধু দোলনাটা আপনা আপনি দুলছে। দৃশ্যটা দেখে প্রিয়া একদম হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিয়া, সন্তোষ আর রত্না কেল্লাবক্কম থানায় আসে। ইন্সপেক্টর রবি ভেতরে ঢুকতেই প্রিয়া কান্নায় ভেঙে পড়ে বলে, আমার মেয়ে হারিয়ে গেছে। আমরা কথা বলছিলাম, হঠাৎ ওকে আর খুঁজে পাইনি। সন্তোষ জানায়, পার্কের কাছে একটা ধর্মীয় মিছিল চলছিল, তখনই মেয়েটা হারিয়ে যায়। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? প্রিয়া বলে, স্কাইল্যান্ড অ্যাপার্টমেন্টে। আমার স্বামী 5 বছর আগেই মারা গেছে। আমি আমার মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতাম, কিন্তু একটা ছোট মেয়ে আমার মেয়েকে লুকিয়ে রেখেছে। ইন্সপেক্টর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, সেই মেয়েটা কোথায়? প্রিয়া অসহায়ের মতো মাথা নাড়িয়ে বলে, তা জানি না। ইন্সপেক্টর রাইটার অফিসারকে এফআইআর লিখে নিতে বলে। রাইটার এফআইআর লিখে নিতেই প্রিয়া তার ব্যাগ থেকে আয়ুষের একটা ছবি বের করে দেয়। ছবি ফর্মে লাগিয়ে রাইটার বলে, আমরা খোঁজ শুরু করেছি, কোনো খবর পেলে আপনাদেরকে জানাবো। থানা থেকে বের হতেই রত্না প্রিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আয়ুষকে ঠিকই পাওয়া যাবে। কিন্তু প্রিয়া কোনো উত্তরই দেয় না। তার চোখের সামনে শুধুমাত্র আয়ুষর মুখ ভাসছে। কিছুক্ষণ পর অটো আসতেই তিনজন চুপচাপ ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেয়। অটো স্কাইল্যান্ড অ্যাপার্টমেন্টের সামনে থামতেই প্রিয়া আর রত্না নেমে যায়। ঠিক তখনই একটা ছোট ছেলে দৌড়ে এসে হাসি মুখে বলে, আন্টি আজ আমার জন্মদিন, একটা চকলেট নাও না। কিন্তু প্রিয়া যেন কিছুই শুনতে পায় না। সে মন্ত্রমুগ্ধের মতো সোজা হাঁটতে থাকে। রত্না ছেলেটার কাছ থেকে একটা চকলেট নিয়ে তার পিছু নেয়। দুজন লিফটে উঠে ফ্ল্যাটে ঢুকতেই হঠাৎ প্রিয়ার চোখের সামনে আয়ুষ 2 হাত বাড়িয়ে হাসতে থাকে। আয়ুষকে দেখেই সে আনন্দে চিৎকার করে দৌড়ে মেয়েকে জড়িয়ে ধরে বারবার চুমু খায়। রত্না দৃশ্যটা দেখে স্বস্তির হাসি হাসে, কিন্তু পরের মুহূর্তেই চারিদিকে এক অদ্ভুত ফিসফিসানির কণ্ঠ ভেসে আসে। আয়ুষ কোথায়? কানামাছি খেলবে? কথাটা শুনেই প্রিয়া চমকে চারিদিকে তাকায়। মুহূর্তেই সব বদলে যায়। ঘর একেবারে ফাঁকা। সেই শূন্য বাতাসকেই জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে আছে। আসলে পুরোটাই তার কল্পনা ছিল। রত্না ভয় পেয়ে দৌড়ে এসে বলে, কি হয়েছে? কিন্তু প্রিয়া শুধুমাত্র আয়ুষুর নাম ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। আয়ুষের কথা ভাবতে ভাবতেই প্রিয়ার মনে পড়ে যায় বেঙ্গালুরের সেই সুখের দিনগুলোর কথা। একদিন অফিসে যাওয়ার আগে সে সারা ঘরে স্কুটারের চাবি খুঁজছিল। বিরক্ত হয়ে বারবার বলছিল, রাম আমার গাড়ির চাবি কোথায়? রাম তখন সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র হাত তুলে শুধুমাত্র চাবি দিকে ইঙ্গিত করে। প্রিয়া অভিমান করে বলে, ঠিক আছে, এরপর থেকে কিছু হারালে তোমার সাহায্য চাইবো না। কথাটা শুনেই রাম মুচকি হাসে। তারপর তার পেছন থেকে এসে তার কাঁধে হাত রেখে বলে, চোখটা বন্ধ করো তো। প্রিয়া অবাক হলেও চোখ বন্ধ করে।
রাম বলে, একটা গভীর নিঃশ্বাস নাও। এরপর তার সামনে চাবি ধরতেই প্রিয়া হেসে বলে, কোথায় পেলে? রাম শান্ত গলায় বলে, তোমার গাড়িতেই ছিল। কিছু হারিয়ে গেলে আগে মাথা ঠান্ডা করতে হয়, তারপর ভাবতে হয় শেষ কোথায় দেখেছিলে। রামের কথাগুলো প্রিয়ার মাথায় বারবার ঘুরতে থাকে। হঠাৎ প্রিয়ার মনে পড়ে সবকিছু শুরু হয়েছিল সেই পার্ক থেকেই। তাই গভীর রাতে সে একাই সেই পার্কে চলে আসে। চারপাশ নিস্তব্ধ, শুধুমাত্র বাতাসে দোলনাগুলো দুলছে। ফোনের ফ্ল্যাশ চালিয়ে সে ঝোপঝাড়ের ভেতরে খুঁজতে থাকে। হঠাৎ একটা শব্দ শুনে আলো ফেলতেই ঘাসের উপরে ছোট একটা জুতো দেখতে পায়। জুতোটা হাতে নিয়ে সে চিনে ফেলে এটা তো আয়ুষর জুতো। তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে জুতোটাকে বুকে চেপে ধরে। ঠিক তখনই টর্চের তীব্র আলো তার মুখে এসে পড়ে। সাথে সাথে একজন পুলিশ চিৎকার করে বলে, কে ওখানে? প্রিয়া কান্না করতে করতে জুতো দেখিয়ে বলে, এটা আমার মেয়ের জুতো। কিছুক্ষণ পর ইন্সপেক্টর রবি সেই জুতো হাতে নিয়ে বিরক্ত গলায় বলে, তদন্তে এভাবে বাধা দিচ্ছেন কেন? যেখানে ঘটনা ঘটেছে সেখানকার ফুটেজ চাওয়া হয়েছে। আপনার মেয়ের ছবি সব থানায় পাঠানো হয়েছে, একটু অপেক্ষা করুন। কিন্তু প্রিয়া অসহায়ের মতো বলে, আমার মনে হয় ওই ছোট মেয়েটাই আয়ুষকে লুকিয়ে রেখেছে। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলে, আপনার মেয়ে কি কোনো খেলনা যে লুকিয়ে রাখবে? মেয়েটার কোনো পরিচয় জানেন? কোথায় থাকে? কোনো প্রমাণ আছে? পাশে ড্রেন, পুকুর, সব জায়গায় তার খোঁজ চলছে। সব দিক থেকেই তো ভাবতে হয়, তাই না? কথাগুলো শুনে প্রিয়ার চোখ ভিজে ওঠে। না জানি আয়ুষের সাথে কি হয়েছে। সে কাপা গলায় বলে, এমন কেন বলছেন? কিন্তু ইন্সপেক্টর আর কিছু না বলেই গাড়িতে উঠে চলে যায়। অন্ধকার রাস্তায় রত্না প্রিয়াকে ধরে রাখে, আর প্রিয়া আয়ুষের চিন্তায় কান্নায় ভেঙে পড়ে। গাড়িতে বসে ইন্সপেক্টর কাকে কল করে বলে, আমি যেই ফুটেজ চেয়েছি কালকের মধ্যেই আমার সব লাগবে, তাড়াতাড়ি করো। অন্যদিকে প্রিয়া একটুও সময় নষ্ট না করে রাত ভোর শহরের দেওয়াল আর খুঁটিতে আয়ুষের নিখোঁজ পোস্টার লাগাতে শুরু করে। সন্তোষ আর রত্নাও তার সঙ্গে পোস্টার লাগায়। তিনজনেরই একটাই আশা, কেউ না কেউ হয়তো আয়ুষকে দেখে খবর দিবে। রাতে এক মহিলা তার ছোট্ট রান্নাঘরে রান্না করছে। হঠাৎ সে তার ছেলেকে ডেকে বলে, মহেশ কোথায় গেলি? কোনো সাড়া না পেয়ে ভেতরে এসে দেখে মহেশ অন্ধকার ঘরে ইয়ারফোন কানে দিয়ে ল্যাপটপ চালাচ্ছে। মা বিরক্ত হয়ে বলে, ওটা বন্ধ করে দোকান থেকে আটা নিয়ে আয়। মহেশ বিরক্ত হয়ে বেরিয়ে যায়। মহিলাটা রান্নাঘরে ফিরে যেতেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলতেই দেখে একজন সরকারি কর্মকর্তা আর একজন টেকনিশিয়ান দাঁড়িয়ে আছে। কর্মকর্তা বলে, সরকার থেকে যে ল্যাপটপ দেওয়া হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে, তাই নতুন ল্যাপটপ দিতে এসেছি। মাথা থেকে ভেতরে নিয়ে গিয়ে মহেশের টেবিলে রাখা ল্যাপটপ দেখিয়ে বলে, এই যে সারাদিন এটা নিয়েই পড়ে থাকে। টেকনিশিয়ান ল্যাপটপ পরীক্ষা করতে শুরু করে। ঠিক তখনই মহেশ আটা নিয়ে ফিরে আসে। নতুন ল্যাপটপের কথা শুনতেই সে চমকে উঠে বলে, আমার কোনো ল্যাপটপ লাগবে না, আমাকে আমারটা ফিরিয়ে দিন। সে জোর করে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে তার বুকের সঙ্গে চেপে দৌড়ে পালায়। সেই দুজন তার পিছনে এলো। মহেশ বস্তি সরু গলি পেরিয়ে একটা পরিত্যক্ত মাটির পাত্রের ইয়ার্ডে ঢুকে বিশাল একটা জারের মধ্যে লুকিয়ে পড়ে। পুলিশ তখন ওই ডালার মধ্যেই তাকে খুঁজে পায়। আয়ুষের জুতো বুকে চেপে লিফটের ভেতরে প্রিয়া কান্না করছে। 6 তলায় আসতেই হঠাৎ লিফট থেমে যায়। আগের মতোই আলো জ্বলতে নিভতে শুরু করে। সাথে সাথে লিফটের দরজা খুলে যায়। বাইরের একটা লাল বেলুন আপনা আপনি লাফাচ্ছে। দৃশ্যটা দেখেই তার বুকটা কেঁপে ওঠে। প্রিয়া অজানা এক টানে ধীরে ধীরে বলের দিকে এগোতে থাকে। লাল আলোয় ঢাকা করিডোর দিয়ে হাঁটতে থাকে। সেই মেয়েটার ফিসফিসানি কণ্ঠে কানামাছি খেলার ছন্দ ভেসে আসে। প্রিয়া হাঁটতে হাঁটতে 604 নম্বর ফ্ল্যাটের সামনে এসে দরজায় কান পাততেই ভিতর থেকে আয়ুষর ক্ষীণ কণ্ঠে মা ডাক শুনতে পায়। ডাকটা শুনেই প্রিয়া আয়ুষ বলে চিৎকার করে ওঠে। তারপর দরজার লুকিং গ্লাস থেকে ভেতরে দেখার চেষ্টা করে আয়ুষকে বারবার ডাকে, কিন্তু দরজায় তালা দেওয়া। চারপাশে তাকিয়ে দেওয়ালে ঝুলানো ফায়ার এক্সটিংগুইশার দেখতে পেয়ে সেটা খুলে এনে পুরো শক্তি দিয়ে তালার উপরে আঘাত করতে থাকে। কয়েকবার আঘাতের পরই তালা ভেঙে যায়। ধীরে ধীরে দরজা খুলে যায়। প্রিয়া খুব সাবধানে অন্ধকার ফ্ল্যাটের ভিতরে ঢুকে ফোনের ফ্ল্যাশ চালায়। চারদিকে ধুলো আর মাকড়সার জাল জমে আছে। লিভিং রুমে আলো ফেরতেই দেয়ালে ঝুলতে থাকা হ্যাপি বার্থডে লেখা একটা শ্বাস চোখে পড়ে। টেবিলের উপরে রাখা একটা ছবির ফ্রেম থেকে ধুলো মুছতেই দেখে সেখানে বাবা, মা আর প্রতিবন্ধী একটা ছেলের হাসি খুশি ছবি। শোবার ঘরে এসে আলমারি খুলতেই পুরনো জামা কাপড়ের ভিতরে একটা ফটো অ্যালবাম পেয়ে যায়। অ্যালবাম থেকে একটা ছবি তুলে আলো ফেলতেই তার চোখ
ছানা বড়া হয়ে যায়। ছবির ছোট্ট মেয়েটা মুখে মেকআপ মেখে হাসছে। ঠিক তখনই প্রিয়ার মাথায় একের পর এক দৃশ্য ভেসে ওঠে। সুপারস্টোর থেকে শুরু করে পার্কে সে বারবার এই মেয়েটাকেই দেখেছিল। এই মেয়েটাই সেদিন ঠোঁটে আঙ্গুল দিয়ে তাকে চুপ করতে বলেছিল। দোলনায় বসে এই মেয়েটাই তাকে কানামাছি খেলার কথা বলেছিল। তার সেই রহস্যময় হাসি বারবার তার মনে পড়ছে। সব মিলিয়ে সে বুঝে যায় ছবির মেয়েটা আর পার্কে দেখা সেই রহস্যময় মেয়েটা একই মানুষ। তাহলে এই মেয়ের সাথে আয়ুষর কি সম্পর্ক, আর এই মেয়ে কেনই বা আয়ুষকে লুকিয়ে রেখেছে? সব প্রশ্ন প্রিয়ার মাথায় বাড়ি খেতে থাকে। চিত্রার বাসায় চিত্রার স্বামী পাবির সাথে লুকোচুরি খেলছে। খেলনা বন্দুক হাতে পুরো ঘর ঘুরে সে মজা করে বলে, কোথায় আমার রাজকুমারী, তোমাকে আমি ঠিকই খুঁজে বের করব। সোফার আড়াল থেকে দেখে পাবি লোকটাকে লক্ষ্য করে খেলনা বন্দুক দিয়ে গুলি করতেই লোকটাও অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখেই পাবি খিলখিল করে হাসতে হাসতে লোকটার কাছে দৌড়ে আসে। পাশে বসে সব দেখছে চিত্রা আর তার বোন ভানু। ভানু মজা করে বলে, তোর স্বামীকেই দেখ, এই বয়সেও একেবারে বাচ্চা হয়ে গেছে। তোর যদি একটা মেয়ে হতো তাহলে তো সারাদিন তার সাথেই পড়ে থাকতো। কথাটা শুনেই চিত্রার মুখটা হঠাৎ মলিন হয়ে যায়। ভানু এর কারণ জানতে চাইলেই সে ধীরে ধীরে বলে, ও সব দিক থেকে একদম পারফেক্ট, কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম স্বাভাবিক না। এরপর আর কিছু বলতে না চাইলে ভানু তাকে জোর করতে থাকে। কিন্তু ঠিক তখনই পাবি এসে লাল সস মেখে দৌড়ে এসে বলে, মা দেখো, হাত কেটে গেছে। প্রথমে সবাই ভয় পেল, পরে বুঝতে পারে ওটা আসলে সস। লোকটা হেসে বলে, এটা আমরা করেছি, তাই আমরাই পরিষ্কার করব। তারপর পাবিকে ওয়াশরুমে নিয়ে এসে তার হাত ধুয়ে দেয়। পাবি হাসতে থাকলে সেও মজা করতে থাকে। হঠাৎই লোকটার নজর আগের দিনের মতোই ভয়ানক হয়ে যায়। এরপর হঠাৎই বলে, আরে দরজা তো খোলা, কেউ দেখলে ধরা পড়ে যাব, বলেই ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ এই লোক মানুষের মতো দেখতে হলেও সে আসলে একটা নরপশু। গল্প চলে আসে 2 বছর আগে। সন্তোষ তখন ফুড ডেলিভারির জন্য কানে ইয়ারফোন লাগিয়ে কাস্টমারের সাথে কথা বলতে বলতে বাইক চালাচ্ছে। হঠাৎ একটা মোড় ঘুরতেই আচমকা স্কুল ড্রেস পরা এক মেয়ে তার বাইকের সামনে আসে। সাথে সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। মুহূর্তেই চারপাশের লোকজন জড়ো হয়ে যায়। কেউ একজন চিৎকার করে বলে, এই ছেলেটাই অ্যাক্সিডেন্ট করিয়েছে, ওকে ধর। কথাটা শুনেই সন্তোষ ভয়ে দিশেহারা হয়ে যায়। কিছু না ভেবে বাইক ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতেই তার চোখে পানি চলে আসে। সে শুধু ভাবতে থাকে, জানি না মেয়েটার কি হলো। তীব্র অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। সন্তোষ চায়ের দোকানে বসে আছে। ঠিক তখনই রত্না কল করে ভয়ে ভয়ে বলে, দিদি 6 তলার ফ্ল্যাটের তালা ভেঙে ফেলেছে, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কথাটা শুনেই সন্তোষ বের হতে গেলেই তার কলিগ অশোক থামিয়ে বলে, আগে খেয়ে নে, তুই কেন এসব ঝামেলা জড়াচ্ছিস? সন্তোষ দীর্ঘশ্বাস ফেলে বলে, 2 বছর আগের সেই অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? সেদিন পালিয়ে আসাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আজও জানি না ওই মেয়েটার কি হয়েছিল। সেই অপরাধ বোধ এখনো আমাকে তাড়া করে বেড়ায়। তাই এবার আর পিছ পা হব না। আয়ুষকে খুঁজে বের না করা পর্যন্ত আমার শান্তি নেই, বলেই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। সন্তোষ প্রিয়ার ফ্ল্যাটে পৌঁছাতেই রতা তাকে ভেতরে নিয়ে আসে। প্রিয়া তখন হাতে ছোট মেয়ের ছবি নিয়ে কান্না করছে। সন্তোষকে দেখতেই বলে, সন্তোষ, এই মেয়েটাই পার্কে আমার সঙ্গে দেখা করেছিল। এই মেয়েটাই আয়ুষের কথা জানে। একে খুঁজে পেলেই আয়ুষকে পাওয়া যাবে। সন্তোষ অবাক হয়ে জিজ্ঞেস করে, কে এই মেয়ে? প্রিয়া ছবিটা দেখিয়ে বলে, ওই ফ্ল্যাট থেকে পেয়েছি। সন্তোষ কিছুই বুঝতে না পেরে বলে, আপনি তালা ভেঙে একটা ছবি পেয়েছেন আর এখন বলছেন এই মেয়েকে খুঁজলেই আয়ুষকে পাওয়া যাবে? এসব কিভাবে সম্ভব? প্রিয়া কান্নায় ভেঙে পড়ে বলে, আমি জানি ওকে খুঁজে পেলেই আমার মেয়েকে পাবো। ঠিক তখনই ইন্সপেক্টর আর রাইটার সেখানে আসে। ইন্সপেক্টর গম্ভীর গলায় বলে, এই ছবিটা কোথায় পেয়েছেন? প্রিয়া বলে, 604 নম্বর ফ্ল্যাটে। ইন্সপেক্টর রেগে বলে, ওয়াচম্যান আমাদেরকে সব জানিয়েছে। তালা ভাঙা একটা গুরুতর অপরাধ, আপনার আগে আমাদেরকে বলা উচিত ছিল। সন্তোষ প্রিয়ার পক্ষ নিয়ে বলে, উনি তো ওনার মেয়েকে খুঁজছে। ইন্সপেক্টর বলে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ওই ফ্ল্যাটে তো বহু বছর ধরে কেউ থাকেই না। তখনই রাইটার মেয়েটার ছবি থেকে তাকিয়ে হঠাৎ চমকে উঠে বলে, এই মেয়েটাকে তো আমি চিনি। কথাটা শুনেই সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। প্রিয়া ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, প্লিজ বলুন মেয়েটা কোথায়? রাইটার বলে, এই মেয়েটা আজ থেকে 14 বছর আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল। ওর বাবা আমাদের থানায় এসে অভিযোগ করেছিল। রেকর্ড রুমে ফাইল দেখার সময় আমি এই ছবি দেখেছিলাম। কথাটা শুনে ইন্সপেক্টর নিজেও স্তব্ধ হয়ে যায়।
ইন্সপেক্টর জিজ্ঞেস করে তখন এই কেসটা কে দেখছিল। রাইটার জানায় ইন্সপেক্টর লুথার। পরে এক দুর্ঘটনায় সে মারা যায়। এরপর একজন এসআই তদন্ত চালালেও কোনো সূত্র না পেয়ে কেসটা বন্ধ করে দেয়। কথাটা শুনে প্রিয়া কান্নায় ভেঙে পড়ে বলে, তারপর মেয়েটার কি হয়েছিল? রাইটার দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না, হয়তো মারা গেছে। এটা শুনেই প্রিয়া চিৎকার করে বলে, না, আপনারা সবাই মিথ্যা বলছেন। ইন্সপেক্টর রেগে বলে, মিথ্যা বলছি? কে মিথ্যা বলছে, আপনি নাকি আমরা? সন্তোষ তাকে সামলে বলে, এভাবে কেন বলছেন? ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলে, তাহলে কি বলবো? 16 বছর আগে হারানো একটা মেয়ে আজ পার্কে এসে খেলছে, এইসব আমাকে বিশ্বাস করতে বলছেন? আমার মনে হয় আপনার মানসিক সমস্যা হয়েছে। আপনি নিজেও কনফিউজ, আমাদেরকেও কনফিউজ করছেন। তদন্ত চলছে, কোনো তথ্য পেলে জানাবো। এরপর আর এমন কিছু করবেন না। এতটুকু বলেই পুলিশ সেখান থেকে চলে যায়। পুলিশ যাওয়ার পর প্রিয়া সোফায় বসে কান্না করতে করতে বলে, কেউ আমার কথা বিশ্বাস করছে না কেন? আমি আয়ুষুর কসম খেয়ে বলছি। সন্তোষ তখন গভীর চিন্তায় ডুবে বলে, এই তথ্য আমরা কার কাছ থেকে পেয়েছি? পুরনো রাইটারের কাছ থেকে। আর কেসটা প্রথমে দেখেছিল লুথার স্বামী। আমাদেরকে সাহায্য করতে পারে দুইটা জিনিস, পুরনো এফআইআর আর সেই সময়ের রাইটার। এরপর রাতেই সে প্রিয়াকে নিয়ে অবসরপ্রাপ্ত রাইটার কুমার স্বামীর কাছে আসে। বৃদ্ধ তাদেরকে জানায় লুথারের মৃত্যুর পর তার আর ওই থানায় থাকতে ইচ্ছা করেনি, তাই সে বদলি নিয়ে অন্য থানায় চলে গিয়েছিল। লুথারের স্ত্রী আর মেয়ে এখনো আছে, চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। লুথারের স্ত্রীর কাছে আসলে সে জানায় বদলি হয়ে চেন্নাইতে আসার পর থেকেই লুথার কেমন যেন বদলে গিয়েছিল। একটা কেস নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকতো, রাতে ঠিক মতো ঘুমাতোও না। স্টাডি রুমে বসে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতো। আমার মেয়ে জন্মদিনের দিনেও হঠাৎ একটা ফোন পেয়ে সব ছেড়ে চলে গেল। ফিরে এসে খুব অস্থির লাগছিল। মাঝরাতে হঠাৎই কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তারপর 4 দিন পর তার লাশ ফিরে পেয়েছিলাম। কি হয়েছিল জানি না। তার মৃত্যু আজও একটা রহস্য। লুথারের মেয়ে একটা বাক্স এনে বলে, কুমার আঙ্কেল এটা আপনাদেরকে দিতে বলেছে। এই কেসের সব প্রমাণ আর রেকর্ড এখানেই আছে, হয়তো আপনাদের কোনো কাজে লাগবে। প্রিয়া আর সন্তোষ বাক্স নিয়ে স্টাডি রুমে ঢোকে। সেটা খুলতেই ভেতরে পুরনো একটা ভিডিও ক্যাসেট, ক্যাম রেকর্ডার আর অনেকগুলো ফাইল দেখতে পায়। সন্তোষ ক্যাসেট চালু করতে টিভির পর্দায় একটা লোকের হাসি মুখ ভেসে ওঠে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, নতুন ক্যামেরা কিনেছি, কারণ আমাদের ঘরে নতুন অতিথি এসেছে। দেখা যায় লোকটার স্ত্রীর পাশে ছোট্ট একটা মেয়ে শিশু হাত পা ছুটছে। সদ্য জন্ম নেওয়া মঞ্জুকে কোলে নিয়ে বাবা আদর করছে। তারপর এই ছোট্ট পরিবারের একের পর এক হাসি খুশি ভরা মুহূর্ত দেখানো হয়। কখনো তারা সপরিবারে লং ড্রাইভে যাচ্ছে, পার্কে খেলাধুলা করছে, আর ছোট্ট মঞ্জু জন্মদিনে মহা আনন্দে পালন করছে। পুরো পরিবারটাকে দেখে বোঝাই যায় তারা কতটা সুখে আর শান্তিতে ছিল। কিন্তু পরের ক্যাসেট চালু হতেই পরিবেশটা একেবারেই বদলে যায়। দেবরাজ তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছে। হঠাৎ মঞ্জু ক্যামেরা নিয়ে তার বাবাকে তার সাথে খেলতে বলতেই বাবা ড্রিঙ্কস করার জন্য বিব্রত হয়ে মঞ্জুকে সেখান থেকে যেতে বলে। পরের ফুটেজে দেখা যায় একটা রুমে মঞ্জু তার বারবি ডল খুঁজছে। ঠিক তখনই একজন অচেনা লোকের কণ্ঠ শোনা যায়। ভিডিওতে শুধুমাত্র তার জুতা দেখা যাচ্ছে। সে বলে, বারবি ডল কি তোমার খুব পছন্দ? মঞ্জু খুশি হয়ে বলে, হ্যাঁ। লোকটা বলে, নিচে গিয়ে অপেক্ষা করো, আমি তোমাকে অনেকগুলো বারবি ডল এনে দিব। মঞ্জু সরল বিশ্বাসে বলে, ওকে আঙ্কেল। এই কথাগুলো শুনেই প্রিয়া আর সন্তোষ শিউরে ওঠে। এরপর আরেকটা ভিডিওতে দেবরাজকে একা বসে থাকতে দেখা যায়। ভাঙা গলায় সে বলে, সেদিন যদি আমি ড্রিঙ্কস না করে হুঁশে থাকতাম তাহলে কিছুই হতো না। এই শাস্তি আমি নিজেকেই দিচ্ছি। তারপর ক্যামেরার সামনে নিজের মাথায় প্লাস্টিকের ব্যাগ পরিয়ে নিজেকেই শেষ করে দেয়। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে দুজনেই স্তব্ধ হয়ে যায়। ভিডিও শেষ হতেই টেপ রেকর্ডারে লুথারের রেকর্ড করা অডিও চালু করলে শোনা যায়, আজ 2003 সালের 30 জুলাই রাতে হঠাৎ খবর পেয়ে সে দেবরাজের বাসায় যায়। তখন মঞ্জু আর তার মা দুজনেই নিখোঁজ, শুধুমাত্র বালুকে পাওয়া গিয়েছিল। দেবরাজ কান্না করতে করতে শুধু একটাই অনুরোধ করেছিল, আমার পরিবারকে ফিরিয়ে আনুন। কিন্তু কয়েকদিন পর অ্যাপার্টমেন্টের পেছনে নদী থেকে তার স্ত্রীর মরদেহ পাওয়া যায়। স্ত্রীর মৃত্যুতে দেবরাজ একদম ভেঙে পড়ে। কয়েকদিন পর তাকেও মৃত অবস্থায় ফ্ল্যাটে পাওয়া যায়। মঞ্জুর শেষ ভিডিওতে একজন অচেনা লোকের গলা শোনা গিয়েছিল। লুথার সেই ভিডিও বারবার শুনে লোকটা কে তা বোঝার চেষ্টা করত। তার মনে হতো এই পরিবারের খুব কাছের কেউ এদের শান্তি কেড়ে নিয়েছে। একদিন হঠাৎ এক অচেনা নম্বর থেকে লুথারকে কেউ কল করে। উপাসের কণ্ঠটা শুনেই সে বুঝে যায় এটাই সেই লোক যার গলা সে মঞ্জুর সাথে শুনেছিল। সে লুথারকে রাত 11টায় একা আসতে বলে। হুমকি দিয়ে বলেছিল লুথার সাথে পুলিশ নিয়ে গেলেই সে মঞ্জুকে জানে মেরে ফেলবে। এমনকি লুথারের মেয়ে কখন স্কুলে যায়, কখন বাসায় আসে, সব তথ্য তার জানা। নিজের মেয়ের বিপদের আশঙ্কায় আর এই নরপশুকে শেষ করতে লুথার তার রিভলভারে গুলি ভরে একাই তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর লুথার আর ফিরে আসেনি। তার মানে ওই দিনই লুথারের সাথে ভয়ানক কিছু একটা হয়েছিল। পুলিশ তখন মহেশকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। মহেশ কান্না করতে করতে বলে, আমি ইচ্ছা করে কিছুই করি
করিনি, বন্ধুরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অ্যাড করেছিল, সেখান থেকে এসব ভিডিও ডাউনলোড করেছি। ইন্সপেক্টর ধমক দিয়ে বলে চুপ কর। ঠিক তখনই তার সিনিয়র অফিসারের কল আসে। সব শুনে সিনিয়র বলে ল্যাপটপে যে ভিডিও পাওয়া গেছে সেখান থেকেই অনেক অপরাধী শুরু হয়। যারা বাচ্চাদের এসব নোংরা ভিডিও দেখে তারা কাউকে স্বাভাবিক চোখে দেখতে পারে না, তাই ওকে রিমান্ডে নিয়ে কোর্টে চালান করে দাও। প্রিয়া আর সন্তোষ তখন অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে লুথারের রেখে যাওয়া বাক্স দিকে তাকিয়ে ভাবছিল লুথারের সাথে কি হয়েছিল। সন্তোষ ধীরে ধীরে বলে লুথার হয়তো অপরাধীর খোঁজ পেয়ে গিয়েছিল, তাই সেই অপরাধী তাকে মেরে ফেলেছে। কিন্তু একটা কথা ভাবুন তো, যদি সত্যি সত্যি মঞ্জু 16 বছর আগে হারিয়ে যায় তাহলে এখন সে কিভাবে বেঁচে থাকবে? আমার মনে হয় আমাদের মঞ্জুকে না খুঁজে আয়ুষকে খোঁজা উচিত। মঞ্জুর পেছনে ছুটতে ছুটতে যেন আয়ুষকেই না হারিয়ে ফেলি, কারণ আমার বিশ্বাস মঞ্জু আর বেঁচে নেই। কথাগুলো শুনে প্রিয়া চুপচাপ বাক্সর দিকে তাকিয়ে থাকে। তার মাথার ভিতরে যেন আরো বড় একটা রহস্য ঘুরপাক খাচ্ছে। তাহলে 16 বছর আগে হারিয়ে যাওয়া মেয়েকে সেই একই বয়সে দেখছে, তাহলে কি মঞ্জু সত্যিই মারা গেছে? গল্প চলে আসে রাতে। পাভির মা ভানু আর তার বোন বাইরে যাওয়ার জন্য বের হচ্ছে। পাভি দৌড়ে এসে কান্না করতে করতে বলে আমিও তোমাদের সাথে যাব। মা তাকে ধমক দিয়ে বলে বেশি টিভি দেখবে না আর হোমওয়ার্ক শেষ করো। তারপর বারবার ভেতরে যেতে বললেও পাভি কিছুতে রাজি হয় না। ঠিক তখনই চিত্রার স্বামী বাইরে এসে শয়তানের মতো হাসতে হাসতে বলে এত বকার কি দরকার আছে, পাভি চলো আমরা সবাই ড্রাইভে যাই। চিত্রার স্বামীর কথা শুনেই পাভি কান্না থামিয়ে মাথা নাড়ায়। গাড়িতে ওঠার পর চিত্রা হঠাৎ পাভির ঘাড়ের দিকে তাকিয়ে বলে দিদি ওর ঘাড়ে আঁচড়ের দাগ দেখেছো? দেখো হাঁটুতেও দাগ আছে। ভানু বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বলে সারাক্ষণ দৌড়াদৌড়ি করে, কোথাও না কোথাও আঘাত তো পাবেই। হঠাৎ কিছু মনে হওয়ায় চিত্রাদার স্বামীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি যখন ওর সাথে খেলছিলে তখন কি ওর কোথাও আঘাত লেগেছিল? চিত্রার স্বামী শান্তভাবেই বলে কই না তো, ব্যথা পেলে নিশ্চয়ই বলতো। তারপর পাভির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে খেলতে গিয়ে কোথাও আঘাত লেগেছিল? পাভি আস্তে করে মাথা নাড়ে যেন সে কিছুর ভয় পাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি একটা গলির সামনে থামে। ভানু আর চিত্রা নেমে গেলে পাভি আবারও তার মায়ের সাথে যেতে চাইলে ভানু বিরক্তি নিয়ে হেসে বলে তুমি গেলে আর শপিং হবে না, বাড়ি যাও। চিত্রার স্বামী বলে তোমরা গিয়ে শপিং করো, ওকে সামলাতে আমার কোনো সমস্যা হবে না। ভানু আর চিত্রা চলে গেলেই লোকটা পাভির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে বাড়ি গিয়ে আমরা খেলবো, ঠিক আছে? পাভি ভয়ে ভয়ে তার দিকেই তাকিয়ে থাকে। গল্প চলে আসে বর্তমানে। থানায় কুমার, মঞ্জু আর আয়ুষুর ছবি নিয়ে গভীর চিন্তায় বসে আছে। ঠিক তখনই বাইরে প্রচন্ড চিৎকার শোনা যায়। একজন কনস্টেবল এক লোককে মারতে মারতে ভেতরে নিয়ে আসে। লোকটা কান্না করতে করতে বলে আমি কিচ্ছু করিনি। কুমার বিরক্ত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে? কনস্টেবল জানায় বিউটি পার্লারের আড়ালে এই লোক মেয়েদেরকে দিয়ে নোংরা কাজ করাচ্ছিল। লোকটা কাচুমুচু হয়ে বলে আমি কাউন্সিলরের শালা। ইন্সপেক্টর ঠান্ডা গলায় জিজ্ঞেস করে তাই নাকি? তাহলে ভেতরে নিয়ে গিয়ে ভালো করে ওর আপ্যায়ন করো। রাইটারকে বলে এর মতো যত লোক আছে সবাইকে ধরে নিয়ে আসো। প্রিয়া আর সন্তোষ মানসিক হাসপাতালে দেবরাজের পরিবারের একমাত্র জীবিত সদস্য দেবরাজের ছেলে বালুর সঙ্গে দেখা করতে আসে। একজন কর্মচারী জানায় আগে এখানে ডক্টরের কাছে অনুমতি নিতে হবে। দুজন ডক্টরের কাছে গিয়ে বলে বালুর সঙ্গে খুব জরুরি কথা আছে। ডক্টর বিরক্ত হয়ে বলে এখানে যখন তখন এসে দেখা করা যায় না, এখানে একটা নিয়ম আছে, 2 দিন পরে আসুন। প্রিয়া হাত জোর করে বলে প্লিজ আমাদের কথা শুনুন, দেখা করাটা খুবই দরকার। সন্তোষ অনুরোধ করে মাত্র 2টা মিনিট কথা বলতে দেন, কিন্তু ডক্টর কোনো কথাই শোনে না। সে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। ডক্টর চলে যাওয়ার পর কর্মচারী আবারও তাদের কাছে এসে জিজ্ঞেস করে পারমিশন দিয়েছে? প্রিয়া অনুরোধ করে আমাদের একটু সাহায্য করুন, বালুর সঙ্গে দেখা করা খুব দরকার। কর্মচারী অবাক হয়ে বলে তোমরা বালুকে কিভাবে চেনো? সন্তোষ মিথ্যা বলে দেয় যে তারা বালুর আত্মীয়। কথাটা শুনে কর্মচারী দীর্ঘশ্বাস ফেলে বলে বালু খুব অদ্ভুত ছেলে, কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে কথাও বলে না। তবে একটা ব্যাপার আছে, কোথাও জন্মদিনের কেক কাটলে সবার আগে গিয়ে সেখানে দাঁড়াবে। তখন 5 মিনিটের জন্য ওর মুখে একটা হাসি দেখা যায়। অনুষ্ঠান শেষ হলেই আবারও নিজের ঘরে ফিরে যায়। কথা বলতে বলতেই কর্মচারী তাদের একটা অন্ধকার করিডোর পেরিয়ে বালুর ঘরের সামনে নিয়ে আসে। ভেতরে জানালার পাশে দাঁড়িয়ে বালু আঙ্গুল দিয়ে অদ্ভুত ভঙ্গি করছে। প্রিয়া ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে বালু আমি তোমার মায়ের বন্ধু, বলো তো মঞ্জু কোথায়? কোনো উত্তর না দিয়ে বালু ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। প্রিয়া আবারও বলে বালু মঞ্জু তো শেষবার তোমার সাথেই খেলছিল তাই না? কথাটা শুনতেই বালু হঠাৎ ভয়ঙ্কর ভাবে চিৎকার শুরু করে, নিজের মাথায় বারবার আঘাত করে, ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। সন্তোষ দৌড়ে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বালু আরো রেগে দেয়ালে মাথা ঠুকতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে কর্মচারী দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দেয়। প্রচন্ড রেগে প্রিয়া আর সন্তোষকে বলে প্লিজ আপনারা বাইরে যান, এখনই বের হন। কিন্তু বালু তখনও হাত তুলে সিংহের মতো অদ্ভুত একটা ভঙ্গি করে গোঙাচ্ছে, যা দেখে প্রিয়া আর সন্তোষ দুজনে আরো বেশি ঘাবড়ে যায়। রাতে লিফট থেকে নেমে এক বৃদ্ধাকে করিডোর দিয়ে হাঁটতে দেখে প্রিয়া তাড়াতাড়ি তার সামনে গিয়ে দাঁড়ায়। সে ব্যাকুল হয়ে বলে দাদি আপনি তো মঞ্জুর ফ্ল্যাটে কাজ করতেন তাই না? মঞ্জু জন্মদিনের ভিডিওতে
আপনাকে দেখেছি। বৃদ্ধা অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কি মঞ্জুকে চেনো? প্রিয়া বলে, গতকাল আমি ওকে দেখেছি, ও আমাকে লুকোচুরি খেলতে ডাকছিল। কথাটা শুনেই বৃদ্ধার চোখ ভিজে ওঠে। কান্না করতে করতেই বলে, আমি ওকে নিজের হাতে মানুষ করেছি, কত বছর হয়ে গেল ও হারিয়ে গেছে, তুমি ওকে কিভাবে দেখলে? প্রিয়া কান্না ভেজা কণ্ঠে বলে, মঞ্জুর মতো আমার মেয়েও হারিয়ে গেছে। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিন মেম সাহেব হঠাৎ লক্ষ্য করে মঞ্জু আর বালু বাড়ির অনুষ্ঠানের কোথাও নেই। পার্টির সবাইকে জিজ্ঞেস করেও তাদের কোনো খোঁজ পায় না। দেবরাজকে জিজ্ঞেস করলে সে নেশার ঘরে বলে হয়তো আশেপাশে কোথাও খেলছে। এরপর বৃদ্ধার সাথে বালুর মায়ের যখন দেখা হয় তখন সে বালুকে কোলে করে এনে বৃদ্ধার কাছে দেয়। বালুর মাথা থেকে তখন অনেক রক্ত পড়ছিল। এরপর বালুর মা মঞ্জুকে খুঁজতে অন্ধকারে হারিয়ে যায়। পরের দিন সকালে নদীতে তার লাশ পাওয়া যায়। কয়েকদিন পর ইন্সপেক্টর বালুকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দেয়। বালু সবসময় আমাকে জিজ্ঞেস করত আমার মা কোথায়। আমি বলতাম সে এখন উপরে চলে গেছে। লুথার আমাকে নিয়ে বালুর সঙ্গে দেখা করতে যেত, তারপর সেও মারা গেল। যদি ভালো মানুষগুলো একে একে মারা যায় তাহলে অন্যায় শেষ হবে কিভাবে? প্রিয়া বলে, আমি বালুর সাথে দেখা করেছি, সে এখনো কারোর সঙ্গে কথা বলে না, আপনি কি আমাকে সাহায্য করবেন? বৃদ্ধা রাজি হয়ে গেলেই প্রিয়া বলে, বালুকে যদি এখানে আনা যায় তাহলে আমি আমার মেয়েকে খুঁজে পাবো। সন্তোষকে বলে, আমাকে শেষবারের মতো একটা সাহায্য করো, যেভাবেই হোক বালুকে এখানে নিয়ে আসো। সন্তোষ দৃঢ় গলায় বলে, আপনি চিন্তা করবেন না, বালুকে এখানে আনার দায়িত্ব আমার। থানায় ইন্সপেক্টর আটক হওয়া সব এজেন্ট আর সাসপেক্টদের সামনে দাঁড়িয়ে বলে, প্রতিদিন কত ছোট ছোট বাচ্চা হারিয়ে যায় জানো? শুধুমাত্র এই শহরেই প্রায় 1,500 শিশু নিখোঁজ হয়, সবাইকে পাওয়া যায় না, কেউ কেউ মারা যায়। বলে আয়শু ছবি দেখিয়ে বলে, এই মেয়েকে কেউ দেখেছো? তোমাদেরও তো পরিবার আছে, ভালো করে ভেবে বলো। সবাই চলে যাওয়ার পর একজন লোক দাঁড়িয়ে থাকে। সে বলে, কয়েকদিন আগে আমি সারজার কাছে কাজ করতাম, সে আসলে মেয়েদের ব্যবসা চালাতো। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, সেখানে কারা আসতো? লোকটা বলে, বেশিরভাগ বিদেশিরাই আসতো, মাঝে মাঝে একজন লোকও আসতো। সে সবসময় ছোট ছোট বাচ্চাদের বিষয়ে জানতে চাইতো। ইন্সপেক্টর জানতে চায়, লোকটা দেখতে কেমন ছিল? লোকটা বলে, লম্বা মুখ আর ফর্সা, আর তার গাড়িতে 2টা জড়ানো সাপের স্টিকার ছিল। কুমার এবার নিজের মনে মনে বলে, সাপ? তাহলে কি সেই লোকটা পেশায় ডক্টর? অন্যদিকে এক লোক কিচেনে পাউরুটিতে জ্যাম আর পিনাট বাটার মাখিয়ে 2টা প্লেট সাজায়, তারপর শীষ বাজিয়ে একটা প্লেট টেবিলে আর অন্যটা বেসমেন্টের ভেতরে সুইমিং পুলের মতো এক জায়গায় শিকল দিয়ে বাঁধা গুটিসুটি হয়ে বসা আয়শুর কাছে আনে। লোকটা বিকৃত হাসি দিয়ে তার দিকে তাকায়। দেখা যায় এটা আসলে সেই শিশু ডক্টর যে সেদিন আয়শুর চেক আপ করেছিল। এই ডক্টরই সেই চিত্রার স্বামী, যে মানুষের মতো দেখতে হলেও আসলে একটা নরপশু। ডক্টর প্যারালাইজ হয়ে যাওয়া চিত্রার হুইল চেয়ারের কাছে এসে জোর করে তার মুখে খাবার ঠেসে দেয়। ঠিক তখনই অতীতের কিছু স্মৃতি ভেসে ওঠে। চিত্রা তার স্বামীর অপকর্মের কথা বুঝতে পেরে চিৎকার করে বলছে, আমি জানি তুমি বড় মেয়েদেরকে ছুতে পারো না বলেই ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার করো, এবার আমি পুলিশের কাছে যাব বলে বের হতে যায়। তখনই ডক্টর তার দিকে শয়তানি নজরে তাকায়। সেদিনের পর থেকেই ডক্টর চিত্রাকে হাই ডোজের ওষুধ দিয়ে হুইল চেয়ারে অসারের মতো বসিয়ে রেখেছে। ডক্টর জোর করে খাবার মুখের সামনে ধরে শয়তানের মতো অট্টহাসি দিয়ে বলে, কর্ম খুবই ভয়ঙ্কর জিনিস। অবশ্য এই ডাক্তার নিজেই জানে না তার কর্মফল কখন তার উপরেই এসে পড়বে। প্রিয়া তখন তার স্বামীর কথা মনে করছে। এক রাতে তারা দুজন মেয়েকে মাঝখানে নিয়ে শুয়েছিল। স্বামী ছোট্ট একটা ফ্রকের দিকে তাকিয়ে বলে, কি সুন্দর তাই না? প্রিয়া হাসতে হাসতে বলে, মনে হয় আমার সব সুখ এই একটা জামার ভিতরেই লুকিয়ে আছে। ও ছোট থাকতেই ওকে নিয়ে আমাদের যত শখ আছে পূরণ করে নিব, বড় হলে তো নিজের ইচ্ছা মতো চলবে, না জানি কত রকমের নাটক সহ্য করতে হবে। বলেই প্রিয়া হাসতে থাকে। রাম বলে, সব একা একা সামলাতে পারবে তো? রাম হঠাৎ মুখ মলিন করে দিয়ে একটা মেডিকেল রিপোর্ট দিয়ে শান্ত গলায় বলে, আমার পিত্তথলিতে ক্যান্সার হয়েছে, এখন 3rd স্টেজ, চিকিৎসা করলে হয়তো কয়েকদিন বেশি বাঁচবো, আমার হাতে বেশি সময় নেই। পুরনো সেই কথা মনে পড়তেই প্রিয়া রামের ছবির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। আজ তার রামকে খুব করে মনে পড়ছে। রাতে কেক কিনতে এসে প্রিয়ার সেই ডক্টরের সাথে আবারও দেখা হয়ে যায়। ডক্টর কাউন্টারে দাঁড়িয়ে আছে দেখে প্রিয়া তাকে দেখে জিজ্ঞেস করে, আপনি কেমন আছেন? প্রিয়াকে দেখেই সে হেসে বলে, আপনার মেয়ের নাম যেন কি বলেছিলেন? প্রিয়া বলে, আয়শু। ডক্টর মাথা নেড়ে জিজ্ঞেস করে, সে এখন কেমন আছে? প্রিয়া তার কষ্ট বুকে চেপে বলে, ভালোই আছে, বলেই বের হয়ে যায়। ঠিক তখনই দোকানের কর্মচারী জিজ্ঞেস করে, কেকের উপরে কি নাম লিখবো? ডক্টর শয়তানি এক হাসি দিয়ে বলে, টু মাই প্রিন্সেস আয়শু। বেচারি প্রিয়া বুঝতেই পারলো না তার মেয়েকে কিডন্যাপ করা রাক্ষসটা তার পাশেই দাঁড়িয়েছিল। 604 নম্বর ফ্ল্যাটে এসে প্রিয়া জন্মদিনের থিমে ফ্ল্যাট সাজায়। সবার ছবির উপরে ধুলা মুছে সারা ঘর পরিষ্কার করে দেয়ালে টাঙায়। অন্যদিকে সন্তোষ আর দাদি রাতের অন্ধকারে বালুকে লুকিয়ে বের করে অটোতে তোলে। দাদি বালুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কেমন আছিস? অটো চলতে শুরু করলেই বালু হঠাৎ কি দেখে যেন চলন্ত অটো থেকে নেমে রাস্তায় দৌড়াতে শুরু করে। প্রিয়া তখন ঘরে হ্যাপি বার্থডে মাঞ্জু লেখা কেক রাখে। ঠিক তখনই সন্তোষ হাঁপাতে হাঁপাতে প্রিয়াকে কল করে বলে, বালু পালিয়ে যাচ্ছে।
যাচ্ছে। কথাটা শুনেই প্রিয়া চিৎকার করে বলে, এসব কি বলছো? তোমার তো ওর সঙ্গে থাকার কথা ছিল। ঠিক তখনই ফোনের লাইন কেটে যায়। সন্তোষের ফোন পড়ে গেলে সে আর ফোনটা তুলতে পারে না। ঠিক তখনই লাইন কেটে যায়। সন্তোষ আর ফোন করেও পায় না। সন্তোষ হন্যে হয়ে বালুকে খুঁজতে শুরু করে। আর এদিকে প্রিয়া তার শেষ ভরসাটাকেও হারিয়ে একদম ভেঙে পড়ে। সে চারিদিকে সাজানো জন্মদিনের ব্যানারগুলো দেখে সব রেগে ছুঁড়ে ফেলে পাগলের মতো চিৎকার করে দেবরাজের পরিবারের ফটো ফ্রেম তুলে মেঝেতে ছুঁড়ে মারে। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রিয়া হাউমাউ করে কান্না করতে করতে বলে, এবার তো সবাই খুশি, তোমার ছেলে পালিয়ে গেছে, এখন আমি ওকে কোথায় খুঁজবো? আমার আয়ুষকে ফিরিয়ে দাও, আমি শুধু আমার আয়ুষকে চাই। কান্না করতে করতেই তার চোখ পড়ে ভাঙা কাচের একটা ধারালো টুকরার উপরে। ধীরে ধীরে সে সেটা হাতে তুলে নেয় আর শূন্য নজরে কাজটার দিকে তাকিয়ে থাকে। তাহলে কি আয়ুষকে না পাওয়ার কষ্টে প্রিয়া এবার নিজেকেই শেষ করে দিবে? অতীতের হাসপাতালের স্মৃতি প্রিয়ার চোখের সামনে ভেসে ওঠে। মৃত্যু শয্যায় শুয়ে থাকা রাম অক্সিজেন মাস্ক পরে খুব কষ্টে শ্বাস নিচ্ছে। সে দুর্বল গলায় জিজ্ঞেস করে, আয়ুষ কোথায়? প্রিয়া চোখের পানি মুছে বলে, আয়ুষ মায়ের কাছে আছে, ডক্টর বলেছে এখানে আনলে ওর ইনফেকশন হতে পারে। রাম কষ্টের হাসি দিয়ে বলে, তাহলে ওকে শেষ দেখাটাও দেখতে পাবো না? বলেই প্রিয়ার হাত শক্ত করে ধরে বলে, আমাকে মাফ করে দিও, মাঝপথে তোমাকে একা রেখে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা দাও, তুমি কখনোই হার মানবে না। আয়ুষর জন্য এখন তুমি এসব ভাবতে ভাবতেই প্রিয়া ভাঙা কাচের টুকরো দিকে তাকিয়ে থাকে। নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেওয়ার আগেই রামের সেই কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে। শেষ পর্যন্ত সে কাজটা নামিয়ে রেখে কান্নায় ভেঙে পড়ে। দরজায় শব্দ হতেই হঠাৎ প্রিয়ার ঘোর ভাঙে। ফ্ল্যাটে বালু এসেছে বুঝতে পেরে প্রিয়া অবাক হয়ে যায়। বালু নিজের মতোই বিড়বিড় করে বলতে থাকে, কেক কাটা হবে। প্রিয়া বালুকে কয়েকবার ডাকে, কিন্তু বালু যেন অন্য এক জগতে হারিয়ে গেছে। তার চোখে ভেসে ওঠে মঞ্জু জন্মদিনের পার্টির সেই রাত। চারপাশে সবাই হাততালি দিচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ হ্যাপি বার্থডে বলছে। বালু শূন্য ঘরের দিকে তাকিয়ে হেসে বলে, কেক কাটা হবে। বালু কোথায়? পাপা কোথায়? সে ধীরে ধীরে সাজানো টেবিলের কাছে এসে হাত বুলায়। বালুর কানে যেন আবারও পুরনো কণ্ঠ ভেসে আসে, হ্যান্ডিক্যাম লাগবে বালু, এদিকে আসো। ছোট্ট মঞ্জু হাত নিয়ে তাকে ডাকছে। বালু আনন্দে বলে, মঞ্জু। সুযোগ বুঝে প্রিয়া তার হাত ধরে বলে, বালু, মঞ্জু কোথায়? কিন্তু বালু কোনো উত্তর না দিয়েই আলমারি থেকে একটা ফ্রেম বন্দি ছবি তুলে বুকের সঙ্গে জড়িয়ে ধরে। তারপর হঠাৎই প্রিয়ার শাড়ির আঁচল নাকে নিয়ে শুকতে থাকে। তার মনে হচ্ছে মা তাকে আদর করছে। প্রিয়ার শান্ত গলায় আবারও জিজ্ঞেস করে, মঞ্জু কোথায়? এবার বালু আস্তে করে বলে, সে তো কানামাছি খেলছে। প্রিয়া চমকে উঠে বলে, কার সাথে? বালু জানালার দিকে আঙ্গুল তুলে বলে, ওখানে মঞ্জু আছে। প্রিয়া তার ইশারা অনুসরণ করে ঘরের কোণে তাকাতেই দেখে একটা বারবি ডল পড়ে আছে। ঠিক তখনই ইন্সপেক্টর প্রিয়াকে কল করে বলে, আপনি আয়ুষকে নিয়ে ডক্টরের ক্লিনিকে যাওয়ার কথা বলেছিলেন, মনে আছে? কিন্তু ইন্সপেক্টরের কথা প্রিয়া শুনতেই পাচ্ছে না, তাই বারবার হ্যালো বলতে থাকে। কুমার বলে, আপনি একটু বাইরে আসুন, আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। প্রিয়া ফোন কানে নিয়ে জানালার কাছে যেতেই নিচে তাকিয়ে আটকে ওঠে। বালু অ্যাপার্টমেন্টের গেট পেরিয়ে দৌড়ে পালাচ্ছে। ভয়ে তার হাত থেকে ফোন মাটিতে পড়ে যায়। প্রিয়া আর এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে বালুর পেছনে ছুটতে শুরু করে। চিৎকার করে বালুকে দাঁড়াতে বলে, কিন্তু বালু পেছনে না তাকিয়েই ছুটে যায়। রাস্তার পিছে দাঁড়িয়ে থাকা সন্তোষের বন্ধু অশোক সব দেখে সন্তোষকে কল করে বলে, সেদিন যার পার্স পেয়েছিলে সেই মহিলা আবারও কারোর পেছনে দৌড়াচ্ছে। ডক্টরের বাড়িতে তখন অন্য এক বিভীষিকাময় দৃশ্য চলছে। ডক্টর তার প্যারালাইজ স্ত্রী চিত্রাকে আয়নার সামনে বসিয়ে জোর করে মেকআপ করিয়ে দিচ্ছে। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বলে, কান্না করতে হয় না, তাহলে এত সুন্দর মেকআপ নষ্ট হয়ে যাবে, আমার রাজকন্যা অপেক্ষা করছে। তারপর হুইল চেয়ার ঠেলে ডাইনিং রুমে নিয়ে আসে। সেখানে লাল ফ্রক পরা, হাত পা বাঁধা আয়ুষু অচেতন অবস্থায় কেকের সামনে বসে আছে। ডক্টর বিকৃত হাসি দিয়ে গান গাইতে গাইতে তার সামনে গিয়ে মোমবাতি নিভিয়ে দেয়। বালু দৌড়ে ডক্টরের বাড়ির বিশাল লোহার গেটের সামনে দাঁড়ায়। সে গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করছে, না পেরে বড় বড় আদলা ছুঁড়ে মারে। ঠিক তখনই প্রিয়া এসে তাকে ধরে ফেলে, কিন্তু হঠাৎ বাড়ির দরজা খুলে ডক্টর বাইরে বেরিয়ে আসছে দেখে প্রিয়া বালুকে নিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। ডক্টর চারপাশে তাকিয়ে কাউকে না দেখে আবারও ভেতরে চলে যায়। সেই মুহূর্তেই প্রিয়ার সন্দেহ হয়, তাহলে আয়ুষু এই বাড়ির ভেতরেই আছে। ডক্টর ভেতরে যেতেই প্রিয়া পেছনের ভাঙা কাচের জানলা দিয়ে নিঃশব্দে বাড়িতে ঢুকে পড়ে। চারিদিকে সবুজ আর লাল আলোয় ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। করিডোর পেরিয়ে সেই ডাইনিং রুমে এসে দেখে কেকের উপরে লেখা, টু মাই প্রিন্সেস আয়ুষু। পাশে হুইল চেয়ারে বসে থাকা ডক্টরের স্ত্রী চিত্রার চোখ দিয়ে শুধুমাত্র পানি পড়ছে। প্রিয়া ফিসফিস করে জিজ্ঞেস করে, দয়া করে বলুন আমার মেয়ে কোথায়? কিন্তু অসহায় চিত্রা একটা শব্দও বলতে পারে না, শুধুমাত্র চোখের ইশারায় পাশের দরজা দেখায়। ইশারা বুঝতেই প্রিয়া সিঁড়ি বেয়ে নিচের গোপন বেসমেন্টে নেমে আসে। সবুজ আলোয় ভরা বিশাল খালি সুইমিং পুলের পাশে মোমবাতি হাতে এগিয়ে যেতেই হঠাৎ পেছনের অন্ধকার থেকে একটা ঠান্ডা কণ্ঠ ভেসে আসে, হ্যালো।
ভয়ে ঘাবড়ে প্রিয়ার সঙ্গে সঙ্গে পেছনে তাকায়। প্রিয়ার জ্ঞান ফিরতেই বুঝতে পারে সে সেই বিশাল খালি সুইমিং পুলের ভেতরে বন্দী। ধীরে ধীরে পানি এসে তার হাত মুখ ছুঁয়ে দিচ্ছে। তার দুই হাত পা মোটা লোহার শিকলে বাঁধা। উপরে দাঁড়িয়ে ডক্টর খেলনা ঘোড়ায় চড়তে চড়তে বিকৃত হাসি দিয়ে বলে, এত দূর চলে আসলে? আয়েশাকে নিয়ে যেতে এসেছো? ঠিক এভাবেই মঞ্জুর মাও এসেছিল। তারপর সেই অফিসার, তাদের সবাইকে এভাবেই পানিতে চুবিয়ে মেরেছি। আর এখন তুমি। অন্যের বাড়িতে এভাবে উকি মারাটা একদম ভালো না। যাই হোক, আমার আয়েশাকে নিয়ে একটা কাজ আছে। হ্যাপি সুইমিং বলেই সে চলে যায়। অসহায় প্রিয়া শিকল ছেঁড়ার প্রাণপণ চেষ্টা করছে। ডক্টর তখন অচেতন আয়েশাকে কোলে তুলে বাড়ি নিয়ে এসে কালো গাড়ির পেছনের সিটে শুইয়ে দেয়। সবকিছু দূর থেকে লুকিয়ে দেখছে বালু। গাড়ি ছুটে বেরিয়ে যেতেই সে পাগলের মতো চিৎকার করে গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। আর নিচে বন্দি প্রিয়া মরিয়া হয়ে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রিয়া যখন পানিতে প্রায় তলিয়ে যাচ্ছে, ঠিক তখনই সন্তোষ বেসমেন্টে পৌঁছে দেখে প্রিয়ার শিকলে আটকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দ্রুত সে পানিতে লাফ দেয়। অনেক কষ্টে শিকল খুলে প্রিয়াকে টেনে বাইরে তোলে। এরপর দুইজন দ্রুত বেসমেন্ট থেকে বেরিয়ে রাস্তায় আসে। কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না। তখনই মঞ্জুর আত্মাকে ছুটে যেতে দেখে প্রিয়া তার পিছনে ছুটতে ছুটতে একটা জঙ্গলে চলে আসে। কিছু সামনেই ডক্টরের গাড়ি দেখে সন্তোষ বলে, আপনি এখানেই থাকেন, আমি দেখে আসছি। প্রিয়া ঠিকই হাঁটতে হাঁটতে সামনে এগোয়। ঘন কুয়াশায় ঢাকা জঙ্গলের চারিদিকে অদ্ভুত সবুজ আলো ছড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে প্রিয়ার কানে ভেসে আসে ছোট বাচ্চাদের ভয়ঙ্কর কণ্ঠে সেই পরিচিত গান, আসো সবাই খেলি, কানামাছি খেলি। চারপাশের গাছের আড়াল থেকে একের পর এক ছোট মেয়ের ছায়া উকি দিয়ে আবারও তারা অদৃশ্য হয়ে যায়। পুরো জঙ্গলটাই যেন এক ভুতুড়ে লুকোচুরির খেলায় মেতে উঠেছে। প্রত্যেকটা গাছ যেন এই জঙ্গলে হওয়া নির্মমতার সাক্ষী। কিছুক্ষণ পর সেই রহস্যময় ছায়াগুলো দৌড়ে জঙ্গলের গভীরে থাকা এক পরিত্যক্ত গবেষণাগারের দিকে চলে যায়। প্রিয়া তাদের অনুসরণ করে ভেতরে ঢোকে। পুরো গবেষণাগার লাল আলোয় ভরা। বন্ধ দরজার উপাস থেকে ঠান্ডা ধোঁয়া আসছে দেখে দরজা খুলতেই বিশাল হল ঘরে ঢুকে কিছু একটা দেখে প্রিয়া স্তব্ধ হয়ে যায়। দুই পাশে সারি সারি বিশাল কাচের চেম্বার দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা চেম্বারের ভেতরে নীল গ্যাসের মাঝে লাল পোশাক পরা ছোট ছোট মেয়েরা পুতুলের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। কাঁচ মুছে মাসুম বাচ্চাদের এই নির্মম পরিণতি দেখে প্রিয়া যেন কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। একটা চেম্বারে মঞ্জুকে দেখে আর সহ্য করতে না পেরে কান্না করে দেয়। হঠাৎ পাশের রুম থেকে বালুর চিৎকার শুনে প্রিয়া দৌড়ে এসে লুকিয়ে দেখে ডক্টর বালুকে পশুর মতো মারছে। দৌড়ে সেই রুমে এসে ডক্টরকে আটকাতে গেলেই ডক্টর উল্টো তাকে তক্তা দিয়ে মারতে মারতে লাথি দিয়ে একদম দুর্বল করে দেয়। প্রিয়া ঝাপসা চোখে তাকাতেই দেখে বালু আসলে আয়েশাকে বুকে আগলে রেখেছে। আয়েশাকে বাঁচানোর জন্যই সে এতক্ষণ ডক্টরের মার সহ্য করছিল। তাহলে কি এভাবেই সে সেদিন মঞ্জুকে বাঁচানোর চেষ্টা করেছিল? এই জন্য তার মাথায় রক্ত পাওয়া গিয়েছিল। ডক্টর প্রিয়াকে তুলে নেটের সাথে বাড়ি মেরে তক্তা দিয়ে বাড়ি মারতেই যাবে, তখনই সন্তোষ এসে ডক্টরের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে বয়স হলেও ডক্টর অত্যন্ত ধূর্ত। সুযোগ বুঝে সে লোহার রড দিয়ে সন্তোষের মাথায় আর পেটে আঘাত করে। সন্তোষ রক্তাক্ত হয়ে মাটিতে পড়তেই প্রিয়াকে বলে, তাড়াতাড়ি পালিয়ে যা। ডক্টর রেগে অট্টহাসি দিয়ে বলে, তুমি কে? এটাও কি জানো না যে ডক্টরের সাথে দেখা করতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়? হঠাৎই পেছনে তাকিয়ে দেখে সেখানে প্রিয়া, বালু বা আয়েশু কেউ নেই। ডক্টর শয়তানের মতো হাসতে হাসতে আয়েশুকে খুঁজতে থাকে। প্রিয়া আশেপাশে আছে বুঝতে পেরে বলে, আয়েশুকে এখান থেকে নিয়ে গিয়ে তুমি কি করবে? ও তো বড় হয়ে যাবে, সব জানতে শিখবে। বড় হতে হতে তার এই মাসুম স্বভাব শেষ হয়ে যাবে। তারপর ও তোর মতো প্রতিবাদী হয়ে যাবে। তোর মতো বড় বড় মেয়েকে দেখলে আমার বমি আসে। এই জন্য ওদেরকে আমি পরীর দুনিয়ায় স্ট্যাচু বানিয়ে আটকে রাখি, যেন ওরা আর কখনোই বড় না হয়। কথা বলতে বলতেই নেল কাটার দিয়ে নখ কাটতে কাটতে প্রিয়াকে উদ্দেশ্য করে ঠান্ডা গলায় বলে, জানো আমি নখ কাটছি কেন? যেন ওর শরীরে কোনো আঁচড় না লাগে। তোমার চেয়েও আমি ওকে বেশি ভালোবাসি। এবার সিদ্ধান্ত নাও, তুমি মরবে নাকি তোমার মেয়েকে পরীদের দুনিয়ায় রেখে যাবে? কারণ সেখানে শুধুমাত্র ছোট পরীদেরই জায়গা হয়, যেখানে বড় হওয়া একদম মানা। বিশ্রী এই কথাগুলো শুনতেই প্রিয়ার ভেতরের সব ভয় মুহূর্তেই ঘৃণায় বদলে যায়। সে মেঝেতে পড়ে থাকা ভারী লোহার রড তুলে নেয়। ডক্টর হঠাৎ পেছনে ফিরতেই সজোরে তার হাতে, এরপর পায়ে, তারপর সোজা মাথায় আঘাত করতেই ডক্টর মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু প্রিয়া আজ থামে না। সে একের পর এক আঘাত করতেই থাকে। ডক্টরের রক্ত ছিটকে চারিদিকে পড়ে। শেষ পর্যন্ত এই নরপিশাচ
এখানেই মারা যায়। বালু সেই কাচের চেম্বারের ঘরে ঢুকে কাচের মধ্যে মঞ্জুকে দেখতেই মোটা লোহার পাইপ দিয়ে বারবার আঘাত করতে করতে কাচ ভেঙে চুরমার হয়ে যায়। মঞ্জু নিচে পড়ে গেলে বালু তাকে শক্ত করে জড়িয়ে হাহাকার করে কান্নায় ভেঙে পড়ে। প্রিয়া রক্তমাখা অবস্থায় ডক্টরের নিথর দেহর পাশে বসে হাঁপাতে থাকে। তার চোখে তখন একটাই স্বস্তি, শেষ পর্যন্ত সে তার মেয়েকে ফিরিয়ে আনতে পেরেছে আর এমন এক নরপশুকে শেষ করতে পেরেছে যে আর কখনো কোনো নিষ্পাপ শিশুকে তার শিকার বানাতে পারবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না। ভোর হওয়ার আগেই জঙ্গলের রাস্তায় একের পর এক পুলিশের গাড়ি এসে থামে। সাইরেনের শব্দে চারিদিক কেঁপে ওঠে। তীব্র হেডলাইটের আলোয় দেখা যায় প্রিয়া হাঁটু গেড়ে বসে আয়ুষকে শক্ত করে বুকে জড়িয়ে রেখেছে। বহু যন্ত্রণা, মৃত্যুর ভয় আর অন্ধকার পেরিয়ে অবশেষে মা তার মেয়েকে ঠিকই খুঁজে ফিরিয়ে এনেছে তার বুকের মধ্যে, যেটা একটা সন্তানের জন্য এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা। মায়ের ভালোবাসার সামনে কোনো দানব, সে যতই শক্তিশালী হোক না কেন, কোনোদিনও টিকতে পারবে না। সেটা প্রিয়া আবারও প্রমাণ করে দিল। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।